রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেই ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। আবহাওয়া অফিস বলছে আগামীকাল ভোর থেকে বিকেলের মধ্যে এটি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 90 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 225 কিলোমিটার, কখনো কখনো তা 245 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মোংলা ও পায়রা বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে খাদ্য ও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রতি জেলাতে পাঠানো হচ্ছে পর্যাপ্ত শুকনো খাবারও। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। শনিবার রাতে যেন শনি পেয়েছে। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। থাইল্যান্ড এ ঝড়ের নাম রেখেছে আমফান, আর তা ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। সোমবার দুপুর পর্যন্ত উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। তবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 210 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। 19 মে শেষ রাত থেকে 20 মে বিকাল পর্যন্ত বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এটা হচ্ছে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল থেকে। স্বাভাবিক জোয়ার সাথে 4-5 ফুট উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে এবং প্রচন্ড বাতাস আর বৃষ্টি হবে। ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। করোনা ভয়াবহতা মাথায় রেখে বেশি সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থানের জন্য এবার বলছি বেশি করে সাইক্লোন শেল্টার ইকুইজিশন করার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন যেগুলো আছে সেগুলো আমরা নিতে বলছি। অলমোস্ট সাইক্লোন শেল্টার সব প্রিপেয়ার্ড হয়ে গেছে। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 7 নম্বর বিপদ সংকেত ঘোষণার পরই লোকজনদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। ডিসিদের কাছে চাল এবং নগদ টাকা আছে, আর শুকনা খাবার আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি সব জায়গায়। শুকনা খাবার, তার সাথে শিশুদের খাবার, তারপরে তারা গরু ছাগল এনে বাঁধবে সেজন্য গোখাদ্য, এগুলো দেওয়া হচ্ছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। আয়লা কিংবা সিডরের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশের উপকূলীয় অঞ্চল। প্রতি বছরই ঝড়ে ভাসিয়ে নেয় বেড়িবাঁধ, এরপর বরাদ্দ আসে, কাজও হয়, কিন্তু উপকূলবাসীর জানমাল রক্ষায় সেই বেড়িবাঁধ কোনো কাজে আসে না। ঘূর্ণিঝড় আমফান আসার খবরে তাই তাদের জন্য নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এসব ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। খুলনার বাটিয়াঘাটা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শামসুজ্জামান শাহিন। এই ঘূর্ণিঝড় আসে আর উপকূলের যে বেড়িবাঁধগুলো এগুলো নড়বড়ে থেকে আরো নড়বড়ে হয়ে যায়, ভেঙে যায়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এখানকার একেবারে তৃণমূলের খেটে খাওয়া কৃষক, যারা একটা ক্ষতি কাটিয়ে ওঠে আর একটা ক্ষতির মুখে পড়ে। অর্থাৎ এদের অর্থনীতির মেরুদণ্ড কখনোই শক্ত হয় না। এর একটিমাত্র কারণ উপকূলের বেড়িবাঁধগুলো নড়বড়ে, এটি মজবুত করা সম্ভব হচ্ছে না। আছে এই বেড়িবাঁধ নিয়ে নানা অভিযোগ। এখানে দেখছেন যে এই দীর্ঘ ভাঙন এরিয়া, এখানে কাজও যে সরকার কম করছে তা না, কিন্তু আমার যে বড় সমস্যাটা এখানে মনে হয়েছে যে কাজটা সময় উপযোগী হচ্ছে না। সর্বস্ব হারানোর একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের দিন রাত্রি অতিবাহিত হচ্ছে। ঝড় বৃষ্টি এলে কোথায় যাব ছেলে মেয়ে নিয়ে, এই যে একটা আতঙ্ক সব সময়। এর ভিতরে তো দেশে করোনার এই দেখেন ভয়াবহতা, এর ভিতরে আমরা বাড়তি একটা মানসিক একটা চাপ আমাদের নিয়ে চলতে হচ্ছে। শুনতেছি যে একটা ঘূর্ণিঝড় আসতেছে, তা শুনে তোমার আত্মা কাঁপিয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, চিন্তা ঢুকে গেছে মনে। এখন সব চিন্তা যে আমরা কোথায় যাওয়া না, হয়তো বাসা বাড়ি সব গাঙে নিয়ে যাচ্ছে। হচ্ছে ভদ্রা নদী, এই নদী একসময় প্রচন্ড স্রোতশীল ছিল, যা আজও অব্যাহত আছে। এই নদীর বক্ষে চট জেগে গেছে। এই চটটা জাগার কারণে পানির স্রোত কুল দিয়ে প্রবহমান আছে, যে কারণে দেখা যাচ্ছে নদীর কুল ভেঙে যাচ্ছে, মাঝখানে দ্বীপ জেগে উঠেছে। সুপার সাইক্লোনে রূপ নিয়েছে আমফান। ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। তারা দফায় দফায় বৈঠক করেছে। উপজেলা যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে জেলা নিয়ন্ত্রণ কক্ষ।
পাশাপাশি 9টি উপজেলায় যে 339টি আশ্রয় কেন্দ্র আছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এখানকার প্রাথমিক এবং মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়। ঝুঁকিপূর্ণ মানুষগুলো আছে তাদেরকে এই কেন্দ্রে নিয়ে আসা হবে, সেই জন্য সব ধরনের ব্যবস্থা তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে, সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার করোনা পরিস্থিতির খবর। শুধু মুখেই করোনা সংক্রমণ রোধে ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘোষণা, কিন্তু কার্যত বাস্তবায়ন নেই। রাজধানীতে ঢোকা এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ার পরও প্রায় দিনভর সচল ছিল ফেরিঘাটগুলো। লাখো মানুষ নিয়মনীতি আর শারীরিক দূরত্বের তোয়াক্কা না করে ঘরমুখ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন যাচ্ছে তাই অবস্থা চলতে থাকলে ঢাকাকেও রক্ষা করা যাবে না, সাথে দেশও হবে আরও অনিরাপদ। তাই ঢাকাকে বিচ্ছিন্ন করার বিকল্প নেই। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আশিক রহমান শ্রাবণের রিপোর্ট। এইসব দৃশ্য দেখে কি একবারও ভাবার সুযোগ আছে রাষ্ট্রীয় নির্দেশনায় ঢাকা পুরো দেশ থেকে বিচ্ছিন্ন? দিনভর মুন্সিগঞ্জের মাওয়াঘাটে এভাবেই ঢাকা ছাড়তে মরিয়া ছিল মানুষ। ঘরে ফেরার এই যুদ্ধে না আছে স্বাস্থ্যবিধি, না আছে শারীরিক দূরত্ব। পাটুরিয়া ঘাটেও একই চিত্র। ফেরিতে জরুরি সেবার গাড়ি হাতে গোনা, কিন্তু মানুষ অগণিত। সবারই ভিন্ন অজুহাত। সবাই দেশে বাড়িতে চলে গেছে, আমি এখন এখানে আটকে পড়ছে, এই জন্য চলে যাচ্ছে এখন ঈদ করতে। দেশের বাড়ি যাইতে সামনে আরো লকডাউন বাড়ায় দিতেছে, তা আমরা কি করব? ফেরি বন্ধ করেও এদের ফেরানো যাচ্ছে না, কারণ তাদের নদী পার করতে প্রস্তুত আছে নৌকা, স্পিডবোট সহ নানা মাধ্যম, যাদের পেছনে আছে রাজনৈতিক মদদ আর অর্থের খেলা। নিঃসন্দেহ সিন্ডিকেট না হলে আমাদের এখানে আটকে রেখে নৌকা সার্ভিস কেন? তাহলে ওটাও বন্ধ রাখুক। পুলিশ ছাড়া ট্রাফিকের লোকজন কাজ করছে, তারাও যে কাজটা করছে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না হয়তোবা, নতুবা এই পরিমাণ লোককে কিভাবে হচ্ছে ফেরিঘাটে এসে হাজির হয়। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। করোনা ঝুঁকি মাথায় নিয়ে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পদ্মা পাড়ি দিতে ছুটছেন ঘরমুখো মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অব্যবস্থাপনায় সংক্রমণ ছড়ানোর জন্য যথেষ্ট। মাঝে মাঝে খুলে দেয়া, লোকজন আসুক, মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে আবার শক্ত হওয়া ইত্যাদি, এই জাতীয় হজবরল কাজের মধ্য দিয়ে কিন্তু মূলত আমরা আরও অধিকতর ক্ষতির দিকে যাচ্ছি। এসব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু ঢাকাকেও আমরা বাঁচাতে পারবো না, দেশকে আমরা বাঁচাতে পারবো না। তার মানে আমরা আরও দুঃখজনক ঘটনার সামনে চলে যাব। তবে পুলিশ বলছে তারা নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টায় আছে। পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ইন্টারসিটি এবং ইন্টার ডিস্ট্রিক্ট যে মুভমেন্টগুলো এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, এবং পণ্য বহনকারী এবং সেবা বহনকারী যানবাহনে কোনোভাবেই যেন যাত্রী বহন না করা হয়, সেই বিষয়টিও কঠোরভাবে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানুষ যেভাবে করোনা প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে লঙ্ঘন করছে, তাতে সর্বোচ্চ সংক্রমণের সময় সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ঈদ সমাগত, তাই করোনার ঝুঁকি জেনেও এক শ্রেণীর মানুষ কেনাকাটায় ব্যস্ত। বড় বড় শপিং মল বন্ধ থাকায় ক্রেতারা ভিড় করছেন ছোট ছোট শপিং মল ও ফুটপাতের দোকানে। রাজধানীর বিভিন্ন এলাকায় শপিং মলগুলোতে দেখা যায় সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মানুষ সব পরিবারে ছুটছেন শপিং মলে। জনস্বাস্থ্য বিশ্লেষক, ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধি সবার কথা, করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রয়োজনে মোবাইল কোর্ট কিংবা সান্ধ্য আইন প্রয়োগ করারও পরামর্শ তাদের। হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন। রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি কিংবা নিউ মার্কেট, বেশিরভাগ এলাকায় শপিং মলগুলোর চিত্র এমনই। কিছু কিছু জায়গায় মানুষের ভিড়ে পা ফেলার জায়গাটিও নেই। সবার বক্তব্য, সামনে ঈদ, তাই পরিবারের সদস্য কিংবা সন্তানদের আবদার মেটাতেই কেনাকাটা। কিন্তু এই সুযোগে অনেকে অভ্যাসগতভাবেই যাচ্ছেন ঈদ শপিংয়ে। মিরপুরের কিছু কিছু এলাকায় শপিং মলে আগত ক্রেতাদের কাছে সামাজিক দূরত্ব না মানার কারণ জানতে চাইলে অনেকটা খোড়া যুক্তি দেখিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা। এখানে যে পরিস্থিতি, সংক্রমণের ঝুঁকি মুক্ত রাখার মতো পরিবেশ নেই। বাজার তো করতেই হবে, আর হচ্ছে কি রোজা চলতেছে, ঈদও চলে আসতেছে, তো আমাদের তো খাবার দাবার জন্য বাজার তো করা লাগে। মালিক পক্ষের দাবি, তারা শর্ত মেনেই শপিং মলগুলো খুলছেন, তবে ছোট ছোট বিপণী বিতানগুলোতে দেখা যায় প্রচণ্ড ভিড়। এই 2-1 দিন যাবত এটা কন্ট্রোল করতে পারছি না, ডিউ টু আপনার শর্টেজ অফ টাইম। ঈদে জামা কিনতে যে আমি আক্রান্ত হয়ে আমার পরিবার সহ সারা সমাজ ব্যবস্থা এটাকে মহামারীতে ফেলে দিলাম, তো এটা তো অনেক বড় দুঃখজনক ব্যাপার।
জনস্বাস্থ্য বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশের শপিং মল খোলা রেখে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। তাই শিগগিরই প্রয়োজন মোবাইল কোর্টের ব্যবস্থা কিংবা তার চেয়েও কঠোর হওয়া। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে যারা ক্রেতা সাধারণ আসছেন মার্কেটে, তারাও ভাবে স্বাস্থ্যবিধি মানছেন না, আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু সমস্যা আছে। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোনো সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে চলি। আমি মনে করি মোবাইল কোর্ট শুধু নয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে এক্ষুনি এই বিষয়ে কঠোর তদারকির ব্যবস্থা জারি করা প্রয়োজন। করোনার সংক্রমণ ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে মনে করেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের কারণে বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগের রোগীরা। জটিল এসব রোগের জরুরি চিকিৎসা না পেয়ে ঘটছে মৃত্যুর ঘটনাও। প্রতিটি হাসপাতালেই আইসোলেশন সেন্টার তৈরি বা রোগীদের জন্য পৃথক পৃথক হাসপাতাল নির্ধারণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে করোনাকালীন সময়ে যেন কোনো রোগী ফেরত না যায় সেদিকে লক্ষ্য রাখার কথা বলছেন তারা। রিশাদ হাসানের রিপোর্ট। দেশে মোট রোগীর অন্তত 10%ই হার্ট, ডায়াবেটিস ও কিডনির মতো জটিল সমস্যায় ভুগছেন। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে অন্যান্য রোগের মতো এসব ক্রনিক ডিজিজেও সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। শুধু তাই নয়, হাসপাতালে নন কোভিড সার্টিফিকেট দেখাতে না পারায় ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়েছে 10 দিনেরও বেশি। অতঃপর মৃত্যু। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে একজন চিকিৎসকের আত্মীয়র সাথেই। কিডনি বিশেষজ্ঞ ডাক্তার জাকির সুমন বলছেন, করোনা সংক্রমণ শুরুর আগেই সংশ্লিষ্টদের উচিত ছিল কোথায় কোন রোগীর চিকিৎসা নেবেন তা নির্ধারণ করা। এই রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য রিসোর্স আছে, শুধুমাত্র আমাদের চিন্তার অভাব, আন্তরিকতার অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। দ্রুত সময়ের মধ্যে কোন রোগী কোথায় চিকিৎসা পাবেন তা নিশ্চিতকরণের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। কিছু কিছু হাসপাতালকে আমরা জেনারেল ট্রিটমেন্ট হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি, কিছু কিছু হাসপাতাল আমরা ডায়াবেটিক হাসপাতাল হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি, আবার কিছু কিছু হাসপাতালকে আমরা শুধুমাত্র কিডনি হাসপাতাল হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক বলছেন, হাসপাতালগুলো যদি পৃথক আইসোলেশন সেন্টার তৈরি করেন তবে কোনো জটিল সমস্যার রোগীকে ফেরত যেতে হবে না। আইসোলেশন থেকে আইসোলেটেড হবে যে রোগীটার কোভিড আছে কিনা। যদি কোভিড থাকে তাহলে কোভিড হসপিটাল যেখানে আছে স্পেসিফিক হসপিটালে যাবে, আর নইলে সকল রোগীরই চিকিৎসা দেওয়া উচিত। চিকিৎসকদের নিরাপদে রেখে রোগীদের সেবা নিশ্চিতের পক্ষেই মতামত সংশ্লিষ্টদের। যেহেতু দেশে কোভিড রোগীর থেকে নন কোভিড রোগীর সংখ্যা অনেক বেশি, সে কারণেই ক্রনিক ডিজিজের মতো এমন জটিল রোগের রোগী যারা, তারা যখন জরুরি সেবা নেওয়ার জন্য হাসপাতালে আসেন তখন তাদের ফিরিয়ে না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 349 জনে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 100602 জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 23,870 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9,788টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত 349 জন। ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। সুস্থ হওয়ার হার 19.21 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46। এবারে বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 3,300-র বেশি মানুষের। এই নিয়ে বিশ্বে মোট মৃত্যু 3,20,000-এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 48,86,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আগের তুলনায় কমেছে মৃত্যু। একদিনে মারা গেছে প্রায় 950 মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 92,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘন্টায় নতুন করে 160 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 17,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 674 জনের। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 2,91,000 মানুষ আক্রান্ত হলো। এশিয়ার অবস্থাও নাকাল। ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায়
আন্তর্জাতিক তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন। আর ইউরোপের দেশগুলোর জন্য মহামারী পরবর্তী পুনরুদ্ধার তহবিল গঠনে $545 বিলিয়ন প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও জার্মানি। অন্যদিকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বহু মানুষের প্রাণের বিনিময়ে চলমান মহামারীকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিয়েছে WHO। যুক্তরাষ্ট্র পরিস্থিতি জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে, আমাদের জানান প্লিজ। জি, আপনি যেমনটি বলছিলেন যে পুরো আমেরিকাতে জুড়ে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে, 1000-এর নিচে নেমে এসেছে। এটি অনেকখানি শুভ লক্ষণ। গত প্রায় 3 মাস ধরে কিন্তু পুরো আমেরিকাতে হুহু করে বাড়ছিল। গত 1 সপ্তাহ ধরে আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি দেখা দিলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে তড়িঘড়ি করে জনজীবন সচল হওয়ার কারণে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এখন পর্যন্ত প্রায় 92,000 মানুষের মৃত্যু হচ্ছে পুরো আমেরিকা জুড়ে। আপনারা জানেন যে এই প্রজেকশনটি কিন্তু আগেই ছিল, যখন করোনার সংক্রমণটি আমেরিকাতে শুরু হয় তখনই কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন যে পুরো আমেরিকাতে 1 লাখ থেকে 2,40,000 পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত এই মাসের শেষ নাগাদ, এই মে মাসের শেষ নাগাদ কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় 1 লাখে গিয়ে পৌঁছবে, তারা এমনকি বলছেন। তবে এটি আরো যে বাড়েনি তার কারণ হিসেবে বলছেন পুরো আমেরিকা খুব যখনই সংক্রমণটি হু হু করে বাড়তে শুরু করে তখন সবকিছু লকডাউন এবং বন্ধ করে দেওয়ার কারণে আসলে খুব তাড়াতাড়ি করে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যদিও প্রায় 1 লাখ মানুষের কাছাকাছি মৃত্যু এরই মধ্যে হয়েছে। কিন্তু এখন যেভাবে তড়িঘড়ি করে জনজীবন সচল করা হয়েছে তাতে করে তারা খুবই উদ্বেগ জানাচ্ছেন। সেই সঙ্গে যদিও এখন পর্যন্ত আমেরিকার 48টি স্টেট, 50টির মধ্যে 48টি স্টেটে সচল হয়েছে জনজীবন, খুবই তাও একেবারে সীমিত পরিসরে, কিন্তু অনেক মানুষই কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মানছে না। যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করতে বলা হচ্ছে সেগুলো অনেকেই না মানার কারণে এই ঝুঁকি বাড়ছে। আমাদের বলতে বিশেষ করে এখন এখানকার আবহাওয়াটা একটু উষ্ণ হচ্ছে, এই সময়টিতে আসলে আমেরিকানরা কেউ ঘরে থাকতে চায় না, তারা বাইরে বের হতে চায়। কিন্তু যেহেতু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা। অধিকাংশ মানুষই তা অনুসরণ করলেও বেশি কিছু কিছু মানুষ না মানার কারণে ঝুঁকি এবং সংক্রমণের আশঙ্কা আবারও পরবর্তী যে একটা ওয়েভ আসার আশঙ্কা করা হচ্ছে, তখন আবার এটি বাড়বে। এদিকে নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা প্রায় 100 নিচে চলে এসেছে, এটি একটা সবচেয়ে ভালো লক্ষণ পুরো আমেরিকার মধ্যে। আপনি জানেন যে পুরো নিউ ইয়র্ক ছিল হটস্পট, এখানে প্রায় 28,000 মানুষ এর মধ্যে মারা গেছে। এখন এই মৃত্যুর সংখ্যা একেবারেই নিয়ন্ত্রণে, আপনি বলতে পারেন সংক্রমণ নিয়ন্ত্রণে। এরকম একটা অবস্থায় খুবই পরিকল্পিতভাবে সতর্কভাবে নিউ ইয়র্ক সচল এর মধ্যে হচ্ছে। যে এই সচল করার পেছনে গভর্নর যে পরিকল্পনা করছেন যে ব্যাপক হারে গণহারে ভাইরাস পরীক্ষা, এর মধ্যে নিউ ইয়র্কে প্রায় 700 স্পট খুলে দেওয়া হয়েছে যেখানে যে কেউ গিয়েই পরীক্ষা করতে পারবে এবং পরীক্ষা করতে প্রায় 30 সেকেন্ড সময় লাগে, 1 মিনিটেরও কম। সবাইকে আহ্বান জানিয়েছেন যে যেন গণহারে যারা আক্রান্ত তারা বিচ্ছিন্ন থাকবে আর বাকিরা আসলে সচল হবে। সেই সাথে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কিনা সেটি বোঝার জন্য হাসপাতাল বিশেষ নজরদারি রেখেছে। সুলতানা রহমান, আপনাকে ধন্যবাদ। রাশিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। গত 4 দিন ধরে সংক্রমণের সংখ্যা 10,000-এর নিচে নেমে এসেছে। যদিও মোট সংক্রমণে রাশিয়া সারা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। রাশিয়ার প্রাইম মিনিস্টার মিখাইল সিনহাস্টিন বলেন, নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে এবং 85-টির বেশি রিজিয়ন করোনা ভাইরাসের জন্য সৃষ্ট রেস্ট্রিকশন শিথিল করার প্রক্রিয়াধীন রয়েছে। রাশিয়ার কনজিউমার প্রোটেকশন ওয়াচডগ রোসপেট্রোনাটজর বলেছে, মোট সিটের 50% পূর্ণ করে নিরাপদ দূরত্ব নিশ্চিত করে বিমানের ফ্লাইট চালু করা যেতে পারে। গ্যামেলি রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর প্রধান আলেকজান্ডার গ্লিন্সবার্গ বলেন, অন্যান্য দেশের তুলনায় রাশিয়ানদের হার্ড ইমিউনিটি বেশি থাকায় করোনায় মৃতের সংখ্যা কম।
এছাড়াও হ্যান্ড গ্লাভস এবং মাস্ক বাধ্যতামূলক করে জনবহুল জায়গায় প্রয়োজনীয় কাজ সারতে উদ্বুদ্ধ করা হচ্ছে। 65 বছরের বেশি নাগরিকদেরকে ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ইউনিভার্সিটি, রোদেন ইউনিভার্সিটিতে। এখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন তার প্রয়োজনীয় কাজ সারার জন্য 3 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ঘরের বাইরে যেতে পারবে। ইতালির করোনা ভাইরাস সংক্রমণের সবশেষ খবর নিউজ 24-কে জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। বসেছে প্রবাসী বাংলাদেশি সহ ইতালিয়ান নাগরিকরা। বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হলেও এখানকার মালিকরা কর্মী ছাঁটাই করতে শুরু করেছে। করোনা ভাইরাসের ফলে ইতালির অর্থনৈতিক অবস্থা যখন ভঙ্গুর, তখন এখানকার সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন, যদিও এখন পর্যন্ত গেজেট প্রকাশিত হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসীদের আবেদন গ্রহণ করবে এখানকার সরকার। দিকে নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এদিকে ইতালির রাবেনা শহরে প্রবাসী এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মিয়া কাশেম নামের ওই বাংলাদেশির বয়স ছিল 55 বছর, তবে তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যু কাশেম মিয়ার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। এ নিয়ে সর্বমোট 11 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। করোনার প্রাদুর্ভাব ইতালিতে যেভাবে কমতে শুরু করেছে, অচিরেই করোনা ভাইরাসের নিয়ন্ত্রণে আসবে এই দেশটিতে। শীঘ্রই ইতালি ঘুরে দাঁড়াবে, প্রাণ ফিরে পাবে এখানকার নাগরিকরা। মোবাইল ফোনের মাধ্যমে ছড়াতে পারে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এমনটাই জানালেন চিকিৎসা বিশেষজ্ঞরা। করোনা মোকাবেলায় শারীরিক সতর্কতার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারেও থাকতে হবে কঠোর সতর্ক। আর এর জন্য ফোন স্পর্শ করার আগে হাত ধুয়ে মুছে নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মানুষের যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এখন অনেকটাই অপরিহার্য হয়ে পড়েছে। বৈশ্বিক করোনা দুর্যোগে অদৃশ্য ভাইরাস সংক্রমিত হচ্ছে যত্রতত্র, সংক্রমণে আক্রান্ত করছে মানুষকে। তাই মানুষের ব্যবহারের অপরিহার্য মোবাইল ফোনও বাদ যাচ্ছে না করোনা সংক্রমণের উৎস থেকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজের এক তথ্যে দুবাই পুলিশের এক গবেষণায় উঠে আসে করোনা সংক্রমণে মোবাইল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অসতর্কতায় অতি প্রয়োজনীয় এ বস্তু থেকেও সহজে ছড়াতে পারে করোনা ভাইরাস। মোবাইল ফোন আমাদের নিত্য ব্যবহার্য জিনিস, আমরা সবসময় ব্যবহার করি। মোবাইল কিংবা কলম, হাতের ঘড়ি, এগুলো যদি আমরা অন্য কিছু স্পর্শ করে সেটা স্পর্শ করি, সেক্ষেত্রে একটা সংক্রমণের ঝুঁকি থাকে। দুবাই পুলিশের চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে মোবাইলকে নিরাপদ করতে ব্যবহার করতে হবে আইসোপ্রোফাইল স্যানিটাইজার। আইডিসিআর এর এই উপদেষ্টা বলছেন, যে কোনো ফোন ব্যবহারের আগে জীবাণুনাশক দিয়ে মুছে নিতে হবে, তার আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজের হাত। যে জায়গাগুলো স্পর্শ করব সেই উপরিভাগটা, মোবাইল, টেলিফোন বা কলম কিংবা ঘড়ি, সেটা আমাদেরকে মাঝে মাঝে মুছে ফেলতে হবে। এবং সবার উপরে আমি যে হাত দিয়ে এগুলো স্পর্শ করি, হাত দুটো সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে। মোবাইলের পাশাপাশি কলম, হাতঘড়িতেও ছড়াতে পারে এই ভাইরাস, তাই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে সতর্ক থাকার বিকল্প নেই বলে জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। লকডাউনে ঘরবন্দি মানুষের নির্ভরতা বেড়েছে অনলাইন কেনাকাটায়, তবে এরপরও সন্তুষ্ট নয় বিক্রেতারা। প্রায় 2000 কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। একদিকে পণ্য তৈরিতে বিলম্ব হওয়া, অন্যদিকে তা ভোক্তার কাছে পৌঁছে দিতে নেই প্রয়োজনীয় জনবল। সব মিলে আগামী বাজেটে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য ভর্তুকি চান তারা। সুলতান আহমেদের রিপোর্ট। কম্পিউটারের মনিটরে তাকিয়ে পছন্দ করা, এরপর এক ক্লিকেই কেনা, ঝামেলাবিহীন এই লেনদেনে নির্ভরতা বাড়ছে বিশ্ববাসীর। সময়ের সাথে পাল্লা দিয়ে সব বয়সী মানুষের মাঝে বাড়ছে অনলাইনে কেনাকাটার চাহিদা। করোনা ভাইরাস মহামারীতে ঘরবন্দি মানুষের কাছে রীতিমতো প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ই কমার্স। দারাজ, বাগডুম, ইভ্যালি, আজকের ডিল সহ বিভিন্ন ই কমার্স স্টোর এখন বাড়িয়েছে তাদের পণ্যের পরিধিও। ঘরে বসেই ক্রেতা কিনে নিচ্ছেন পছন্দের পোশাক, চাল, ডাল, নিত্যপণ্য সহ নানা পণ্য। তবে ক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী যোগান পাচ্ছেন না তারা। আবার কোনো কোনো ক্ষেত্রে পণ্যের মান নিয়েও প্রশ্ন তুলছেন ক্রেতারা।
আমাদের ডে টু ডে নেসেসিটি, গ্রসারি বলেন, সব কিছু আইটেমস আমরা অনলাইন থেকে নিতে পারছি। কিছু কিছু কোম্পানি যেমন আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অনলাইনে খুব ভালো দেখাচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসগুলো, কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে যে সেটা রেপ্লিকা। এত কেনাকাটার পরও ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনের তুলনায় কম। ইকেবের হিসেবে প্রায় ৮০% প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্ষতির সংখ্যা করা হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। ৯০% কোম্পানি কিন্তু এই সময়গুলোতে প্রোডাক্ট ডেলিভারি করতে পারেনি, কিন্তু বিভিন্ন ফেজে ইলেকট্রনিক পণ্য, বই খাতা, রেস্টুরেন্ট ওপেন করার কারণে টেক অ্যাওয়ে এবং বিশেষ করে ঈদকে সামনে রেখে ঈদের অনলাইনে কেনাকাটার কারণে আমাদের কিছু কিছু কোম্পানি এখন কাজ শুরু করেছে। এবারের বাজেটে ই কমার্স এবং তথ্যপ্রযুক্তি খাতকে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। অনলাইন কেনাকাটার পরিসর বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরাও। তবে এক্ষেত্রে দেশে উৎপাদিত পণ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। অনেকের পণ্য, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য একত্রে বিক্রি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখনো জটিলতা আছে। এই ধরনের ব্যবসা শুরুর ক্ষেত্রে আমাদের যারা দেশি কোম্পানি আছে, দেশি যে ই কমার্স সংস্থাগুলো আছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার। এদিকে এবছর আম, লিচু, কাঁঠাল সহ মৌসুমি ফল বিক্রিতেও ভরসা করতে হচ্ছে অনলাইন স্টোরগুলোর উপর। এজন্য এরই মধ্যে বড় কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানকে কাজে লাগাতে পদক্ষেপ নিয়েছে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাবা সাদেক হোসেন খোকার প্রতি মানুষের যে ভালোবাসা দেখেছেন, সে কৃতজ্ঞতা থেকেই ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন ছেলে ইশরাক হোসেন। তিনি মনে করেন এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রধান কাজ। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ এবং অন্যতম সফল মেয়র। সেই পথ ধরেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে পরাজিত হলেও ভোটারদের ভুলে যাননি। করোনা ভাইরাসের এমন মহামারীর শুরু থেকেই বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ইশরাক হোসেন। আমরা আমার বাবা সাদেক হোসেন খোকা, ওনার স্মৃতিতে আমরা একটা ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছি। সেই ফাউন্ডেশনের আওতায় আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, ঢাকা ফুড এইড। সেখানে আমরা নিজস্ব অর্থায়নে আমরা যতটুকু সম্ভব পাচ্ছি, যারা দুস্থ, অসহায়, গরিব পরিবার, যাদের এখন এই লকডাউনের ফলে যাদের এখন খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তাদেরকে খাদ্য সহায়তা দেয়, যাতে অন্তত তারা সেহরি এবং ইফতারের সময় খালি মুখে না থাকে। তরুণ এই রাজনীতিক মনে করেন মানুষের দুর্দশা লাঘবে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি ভূমিকা রাজনীতিবিদদের। 10,000 অধিক পরিবারকে আমরা সহযোগিতা দিয়ে ফেলেছি। এর বাইরেও আমাদের এখনো 2,000 আর আরও 1,500 মানে 3,500 মতো পাইপলাইনে আছে, যেগুলো আমরা অন্যান্য থানাগুলোতে আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করব। যতদিন এই দুর্যোগ থাকবে, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তিনি খাবার পৌঁছে দেবেন বলেও জানান ইশরাক। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। মশক নিধনে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা সিটি মেয়র, দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলুর তাপস। আর সরকারি অফিসেও মশার লার্ভা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ডেঙ্গু প্রতিরোধে শুধু জরিমানা নয়, আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দুই মেয়রকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, ঠিক তখনই ডেঙ্গু মশার উপদ্রবও উকি দিচ্ছে। গেল বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। গেলবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মশক নিধনে আগে থেকে কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু প্রতিরোধে সোমবার দুপুরে নিজ দপ্তরে ঢাকার সদ্য দায়িত্ব পাওয়া দুই মেয়রের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী দুই মেয়রকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত দুই মেয়র সমন্বিতভাবে মশক নিধনের পাশাপাশি সরকারি অফিস আদালতে ডেঙ্গুর লার্ভা ফেলে ব্যবস্থার বিষয়ে মন্ত্রীর কাছে স্পষ্ট নির্দেশনা চান। 1 জুন থেকে যেন আমরা ব্যাপকভাবে কর্মযজ্ঞে নামতে পারি, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়। আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ভিতরেই হলো লার্ভার জন্ম। যেই সব সরকারি অফিসে গ্রহণ দেখি লার্ভার জন্ম, তাদের কাকে ফাইন করব, এটি আমি আপনার থেকে আজকে পরিষ্কার জানতে চাই। শুধুমাত্র জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী।
এখন বাধ্য করার জন্য আমার মনে হয় আপনাদেরকে একটু শক্ত হইতে হবে মেয়র সাহেবরা। আমি নিজেও আপনাদের সাথে যাব। এখানে নির্মাণ সামগ্রী কতগুলো ফেলা রাখছে, এখানে কোথাও বালু ফেলা রাখছে, এখানে কোথাও মাটি ফেলা রাখছে। হু আর দেয়ার, হোয়াই দিস ডিয়ার? এবং সেখানে মধ্যে সিটি কর্পোরেশনের যে সমস্ত ইন্সপেক্টররা আছে তারা কি করে? তো ইন্সপেক্টর ইন্সপেকশন করবেন, করে এসে ধরে এরপর ডাস্ট স্ট্রিক্টলি জরিমানা করে দেন। শুধু ৩-৪ মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরব্যাপী সমন্বিত পরিকল্পনার মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান তাজুল ইসলাম। অ্যাপ্রুভ দ্য লাইসেন্স, তাদের লাইসেন্স দেওয়ার সময়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ দেখা দেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের বৃহত্তম রোহিঙ্গা আশ্রয় শিবির কুতুপালং। গেল কয়েকদিনে এই শিবিরে বসবাসকারী 4 রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় 5,000 রোহিঙ্গাকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই পরিস্থিতিতে ছোঁয়াচে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে। ইসমো তারা ইস্যুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা শনাক্তের পর কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পের 5,000 রোহিঙ্গাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব রোহিঙ্গাদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত রোহিঙ্গাদের সংস্পর্শে যারা এসেছে তাদেরকেও আইসোলেশনে নেওয়া হচ্ছে বলেও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এছাড়া প্রত্যেকের নমুনা সংগ্রহ করে সবাইকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে 1275 জন ফ্যামিলিতে নিয়ার অ্যাবাউট 5,000-এর মতো রোহিঙ্গা আছে। ওই এরিয়াটা আমরা লকডাউন করেছি এবং ওখানে 24 আওয়ার্স ওখানে মাঝি এবং আমাদের কর্মকর্তাদের মাধ্যমে এটা নজরদারিতে রাখা হবে। রোহিঙ্গাদের চিকিৎসায় ক্যাম্পের অভ্যন্তরে 116টি স্বাস্থ্যসেবা কেন্দ্র সার্বক্ষণিক চালু করা হয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে 250 চিকিৎসক ও 2073 জন সেবাকর্মী রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 168টা আইসোলেশন বেড সার্বক্ষণিক প্রস্তুত রাখা আছে এবং 63টি বেড আমাদের স্ট্যান্ড বাই করা আছে এবং আগামী 15 দিনের মধ্যে আমাদের টার্গেট যে আমরা 1900 আইসোলেশন বেড করতে পারবো। কক্সবাজার জেলায় এ পর্যন্ত 4 জন রোহিঙ্গা সহ মোট 174 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নারীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ধানের দর না থাকায় হতাশ কৃষকরা জানান প্রতিমণ ধান উৎপাদনে খরচ 500 টাকা হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 600 টাকায়। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। গেল 27 এপ্রিল থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও তা এখনো পুরোপুরি শুরু হয়নি। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার বোরো ধানের ফলন বেশ ভালো হয়েছে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিলেও সরকারি সহযোগিতায় নির্ধারিত সময়েই ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা বলছেন প্রতিমণ ধান উৎপাদনে খরচ হয়েছে 500 টাকা। বর্তমানে বাজারে ধান বিক্রি হচ্ছে মন প্রতি 600 টাকায়। এই পরিস্থিতিতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। আমরা তো 700 টাকা বেশি, 600 টাকা বেশি, ফেরান নেবে 1100 টাকা এমন। প্রকৃত কৃষক আমরা তো এমনি মরা যে টাকা খেত করছে, মানে হামলার টাকা উঠছে না বর্তমানে, না বেচে তো কিতাব কিছু করতাম পারলাম না। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো হলে উপকৃত হবে তারা। প্রায় 1990 টন ধান সংগ্রহ করা হবে সুনামগঞ্জ সদর উপজেলায়। তো তারা এখানে 1040 টাকা মন বিক্রি করতে পারবে। তো পাশাপাশি আরও যদি বরাদ্দ বাড়ানো হয় তাহলে বেশি সংখ্যক কৃষক তারা গুদামে ধান দিতে পারবে। তবে 25,000 মেট্রিক টন নয়, কৃষকদের কাছ থেকে 50,000 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানালেন সংসদ সদস্য। 25,000 মেট্রিক টন নয়, আমরা এর বেশি চাই। আমরা 50,000 মেট্রিক টন যাতে কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করা হয় এবং সেটি যেন ওয়ার্ড ভিত্তিক লটারি করে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়। এখানে যাতে কোনো মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে না পারেন। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার 12.5 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। এ জেলা থেকে 25,866 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
করোনা ঝুঁকির মধ্যেও বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে শারীরিক দূরত্বের তোয়াক্কা না করে কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা। স্বাস্থ্যবিধি না মানায় আজ থেকে দোকান বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের ঈদবাজার থেকে করোনা ভীতি উধাও হয়ে গেছে। স্বাস্থ্যবিধির কিছুই মানছেন না ক্রেতা বিক্রেতারা, এমনকি শিশু এবং বয়স্কদের নিয়েও এসেছেন ঈদের কেনাকাটায়। করোনার যে একটা ভয় বা মানুষের ভিতরে একটা আতঙ্ক বা কি এরকম কিছু দেখতেছি না। এই ঈদের বাজারে আপনারা তো দেখতেই পারতেছেন যে যেভাবে রাস্তা বের হয়েছে, এত মনে হয় না যে মানুষের মাঝে সেই ভীতিটা আছে। ভয় আছে যে এই যে রিস্ক নিয়ে আসছি, এই যে মানুষের বাসায় যাবো তো সমস্যা হইতেও পারে। বিক্রেতারা বলছেন ক্রেতারা কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের দেখলে মনে হয় না করোনা নামে কোনো ভীতি আছে। স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হওয়ায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকেই। আমাদের থেকে আমরা তো বলি দূরত্ব বজায় রাখার জন্য, তারা তো রাখতে চাচ্ছে না। তারা মানে কে আগে নিবে কে পরে নিবে এই ঝামেলাটা করতেছে। করোনার কোনো ভয়ভীতি এগুলো কোনো ফিলিংস করতেছে না কাস্টমাররা, বুঝছেন যে একটা করোনা যে দেশেরটা মহামারী চলতেছে, এটা কোনো কাস্টমারের ফিলিংস নাই। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের 4টি ভ্রাম্যমাণ আদালত। যেসব দোকান স্বাস্থ্যবিধি মানছেন না, আমরা এরকম বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছি। যারা ভিড় করছেন, যারা শিশু এবং বৃদ্ধ নিয়ে আসছেন, তাদেরকে আমরা শাস্তির আওতায় আনছি। সীমিত পরিসরে মার্কেট খোলার সুযোগ দিলেও ক্রেতা বিক্রেতারা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এ কারণে আগামীকাল থেকে বরিশালের ঈদ মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের পক্ষে আসলে মার্কেট কন্টিনিউ করা সম্ভব হবে না। আমরা কঠিন অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেহেতু স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে, সেহেতু আমরা মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। মার্কেট বন্ধ থাকার সময় কেউ দোকান খুলে বেচাকেনা করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।